মন আন্ডারস্কোর বাড়িয়ে আন্ডারস্কোর ছুঁই হৃদয়। পর্ব সংখ্যা _03। রুমের লাইট নিভিয়ে হোসিন মেহনুরের দিকে এগোতে লাগলো মাহতিম। রুমটা ঘুটঘুটে অন্ধকার হলেও জানালা থেকে আগত আলোয় মেহনুরের গৌরবর্ণের মুখটা যেন দেখা যাচ্ছে। সেদিকেই মহাবিষ্টের মতো দুচোখ আটকে আছে মাহতিমের। কি অদ্ভুত সৌন্দর্যের মাঝে দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে, সেটি মাহতিম প্রকাশ করতে পারছে না। অজান্তেই পা চালিয়ে বিছানার কাছে এসে বসল মাহতিম। তাকিয়ে দেখল ঠোঁট ব্লেদ করে মৃত্যুভঙ্গিতে নিঃশ্বাস ছাড়ছে মেহনুর। গাল দুটো রাঙা হয়ে আছে এখনো। জ্বরের প্রকোপে কান্নার হিড়িকের মতো অনেকটা বুক ফুলিয়ে নিঃশ্বাস ছাড়ছে সে। গলা পর্যন্ত কাঁথা দিয়ে ঢেকে রেখেছে। দীর্ঘ চুলগুলো ছেড়ে রাখার কারণে বিছানার ডান পাশ ঘেঁষে ফ্লোরে পড়ে আছে। চেহারার গ্লানিটুকু জ্বরের হিংস্রতায় ম্লান হয়ে গেছে ওর। চোখ বন্ধ থাকার কারণে ঘনবেষ্টিত পাপড়িগুলো অদ্ভুত মায়া জড়িয়ে চুম্বকের মতো যেন টানছিল। ক্রমে বিহ্বল হয়ে পড়ছিল মাহতিম। ধীরে ধীরে মেহনুরের কাছে যেয়ে বসল সে। দৃষ্টি বিচরণ করছিল মেহনুরের চোখ ঠোঁট গলার উপর। বেহা যাচ্ছিল গলার সেই কালো তিলের উপর। নিঃশ্বাসও যেন ভারী হয়ে আসছে এখন, বেকাবু হয়ে আসছে শরীর মন। এখনই এই দৃশ্যের উপর চাদর টানা প্রয়োজন। ঠিক তখনই জানালাটা বন্ধ করার জন্য উদ্যত হলো সে। মেহনুরকে দেখে আর ক্ষরণ করতে চায় না হৃদয়। জানালা বন্ধ করতে গিয়ে হঠাৎ মনে পড়ল, যদি জানালাটা সম্পূর্ণ বন্ধ করে দেয় তাহলে একেবারেই আলোহীন অবস্থা হয়ে যাবে এখন। চট করে সিদ্ধান্ত বদলে শুধু জানালার পর্দাটা টেনে দিল। সম্পূর্ণ অন্ধকার না হলেও রুমে আবছা অন্ধকার বিরাজ করল। মনের সকল জোরটা যেন স্বল্প অন্ধকার পেয়ে উধাও হয়ে গেল। হাত এনে রাখল মেহনুরের কপালের উপর। তপ্তময় কপালে হাত রাখতে যেয়ে ধক করে উঠল বুকটা। চমকে গিয়ে তৎক্ষণাৎ হাত সরিয়ে ফেলল মাহতিম। অতিমাত্রায় আশ্চর্য হয়ে নিজের হাতের দিকে তাকালো সে। জ্বরের তাপমাত্রা এতটা প্রবল হয়ে আছে কি করে? অনেকটা উদ্ভ্রান্তের মতো চারপাশে তাকাতে লাগলো মাহতিম। পানি কোথায়, পট্টি কোথায় কিছুই যেন খুঁজে পাচ্ছিল না তখন। তাড়াতাড়ি বিছানা থেকে পাশের টেবিলে লক্ষ্য করতেই বাটি সমেত পট্টিটা দেখতে পেল। দ্রুতগতিতে সেটা এনে পট্টি ভিজিয়ে কপালের উপর চেপে ধরল। মিনিট দুয়েক ওভাবেই চেপে রাখল ভেজা সুতির পট্টিটা। হালকা মতন গরম হয়ে এলেই আবার ভিজিয়ে নেয় সেটা। পরপর অনেকবার ভেজা পট্টি কপালে চেপে ধরল, তারপর আবার কপালে হাত রেখে তাপমাত্রা পরখ করল। কিছুটা কমলেও 100-র নিচে নামেনি শিওর। মাহতিম উপায়ন্তর না পেয়ে নীরব ভঙ্গিতে নিঃশ্বাস ছাড়ল। মাথা কিছুটা নয়ে মেহনুরের মাথার দুই পাশে হাত রেখে ওর মুখের উপর ঝুঁকল। আলো আধারির অন্ধকারে ওটুকুনি মুখটা যেন হৃদয়ের মধ্যে দহনস্পর্শ চালিয়ে যাচ্ছে। কাছে টানার কাছে থাকার জন্য বেকুল হয়ে উঠছে। অস্থিরতার তীব্র ক্লেশ কাজ করছে মনে। ওকে চোখ সয়ে দেখতে পাচ্ছিল মাহতিম, কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল সে। কিছুক্ষণ ওই বদ্ধ চোখের পাণ্ডুর মুখটার দিকে নীরবে তাকিয়ে কোমলমিশ্রিত শীতল কণ্ঠে বলে, আমার সামান্য উপস্থিতি পেয়ে এমন অবস্থা হবে ভাবতেও পারিনি পুচকি। এতটা জ্বর বাঁধিয়ে অসুস্থ হয়ে পড়বে ভাবতেও পারিনি। বয়স তো অল্প তোমার, তবুও কেন বড়দের মতো চলাফেরা করো? নিজেকে কেন এত আলাদা মতো রাখো? কথাটুকু শেষ করতেই চোখ থেকে দৃষ্টি সরালো মাহতিম। ওর উপর থেকে যেই উঠতে নেবে গোঙানি সুরে শব্দ করল মেহনুর। চোখের পাতা স্বল্প আকারে খুললে মুখের উপর কাউকে যেন টের পাচ্ছিল। অন্ধকারে মুখ স্পষ্ট দেখা না গেলেও মনের ভ্রম ভেবে বিড়বিড় করে মেহনুর বলল, অসভ্য একটা লোকের সামনে পড়ে গেছি দাদা ভাই। দাদা ভাই, ওই অসভ্য লোকটাকে তুমি তাড়িয়ে দাও। চোখ বন্ধ করে অচেতন অবস্থায় ঘোরের মধ্যে বিড়বিড় করছিল মেহনুর। ওর কথা শুনে কপালে ভাঁজ ফেলে আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে আছে মাহতিম। ক্ষোভে বুকটা দাউদাউ করছে ওর। মেহনুর কি ওকে ছ্যাঁচড়া ভাবল? কথাগুলো যে জ্বরের ঘোরে বলছিল সেটা বুঝে গিয়েছে সে, তাই চুপচাপ মেহনুরের প্রলাপ শুনছে। ওর উপর থেকে একটুও সরল না মাহতিম, ওভাবেই ঝুঁকে মেহনুরের পানে তীরদৃষ্টিতে তাকিয়ে রইল।
মেহনুর তখন তোতলানো সুরে কিছু বলছিল, কিন্তু সেটা অগ্রাহ্য করে মাহতিম শক্ত কণ্ঠে প্রশ্ন করল, সেই অসভ্য পুরুষ কি তোমায় ছুঁয়েছে? মেহনুর প্রশ্ন শুনে শুষ্ক গলায় ঢোক গিলল। চোখের পাতা বন্ধ এবং ঘোরের মধ্যে ফুটবল কণ্ঠে উত্তর দিয়ে বসল, না। চট করে জিজ্ঞাসু ভঙ্গিতে মাহতিম ফের প্রশ্ন ছুড়ল, তাহলে? জীর্ণ গলায় কথা বলতে আর্স্ট হয়ে যাচ্ছে মেহনুর। কণ্ঠ নামিয়ে নিচু সুরে বলল, সে আমার সবকিছু দেখে ফেলেছে। গম্ভীর ভঙ্গিতে তাকিয়ে থাকা মাহতিম হঠাৎ এমন ভঙ্গিমার জবাব শুনে ফিক করে হেসে দিল। উত্তরের জন্য সহাস্য কণ্ঠে বলল, তাই? সে তোমার কি কি দেখেছে বলো তো? প্রশ্নটা করতেই মেহনুর আবার চোখ খোলার জন্য বৃথা চেষ্টা করল, কিন্তু এবারও ব্যর্থ হয়ে চোখের পাতা মুদিয়ে রাখল। জিহ্বা দিয়ে ফ্যাকাশে ঠোঁট ভিজিয়ে নিচু কণ্ঠে বলল, ও কার? জানি না, আমি কিছু জানি না। মাহতিম ঠোঁট দুটো চেপে হাসি আটকানোর তীব্র চেষ্টায় আছে। এমন নাদান মেয়ের কাছ থেকে আজগুবি সব উত্তর শুনে মারাত্মক হাসি পাচ্ছে। ইচ্ছে করছে দৌড়ে গিয়ে হাসিটা ঠিকমতো বের করতে, পরক্ষণে নিজেকে সামলে নিয়ে আবার ওর কপালে হাত রাখে। তাপমাত্রা আগের মতোই আছে। কপাল থেকে হাতটা যেই সরাবে অমনেই তক্তকর নরম হাত এসে বাধা দিল সেখানে। মাহতিম নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকলে কপাল থেকে হাত সরিয়ে দিল মেহনুর। নিজের উষ্ণ হাত দুটোর মধ্যে মাহতিমের হাতটা আবদ্ধ করে নিল। আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গুজিয়ে শক্ত করে ধরার চেষ্টা করল, কিন্তু দেহে সামান্যতম শক্তি না থাকায় শক্ত করে ধরতে পারছিল না। আঙ্গুলগুলো শক্তিহীন হয়ে মাহতিমের হাতটা ছেড়ে দিতে বসল। মাহতিম ড্যাব ড্যাব দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকতেই আকস্মিকভাবে শক্ত করে ছেড়ে দেওয়া হাতটা খপ করে ধরল। মেহনুরের উষ্ণ আঙ্গুলের ফাঁকে নিজের আঙ্গুল গুজিয়ে পূর্ণমায় আঁকড়ে ধরল। ফুটবল নরম হাতটা শক্ত হাতের অস্তিত্ব টের পেয়ে প্রশান্ত মনে আবারও আবছা দৃষ্টিতে তাকালো। কিছুই দেখতে পেল না। পুনরায় চোখের পাতা বুজে হাতজোড়া নিজের দিকে টানতে লাগলো। মাহতিমের এক হাত তখন মেহনুরের ডান হাত আঁকড়ে ছিল, আরেক হাত ছিল ওর কানের পাশে বালিশের উপর। মাহতিম নিজেকে চূড়ান্তরূপে সংযত করার চেষ্টায় ছিল, মেহনুরের এতটা কাছে যে নিজের মনকে আটকানো দুঃসাধ্য ছিল। তবুও প্রাণপণ চেষ্টায় নিয়ন্ত্রণ থাকার প্রয়াস করছিল মাহতিম। ওই মুহূর্তেই সবচেয়ে ধারণাতীত কাজটি ঘটালো মেহনুর। মাহতিমের হাতের উল্টো পিঠে নিজের লালাভ উষ্ণ ঠোঁটজোড়া রাখল। মেহনুরের দিকে দৃষ্টি ফেলে দাঁতে দাঁত চিবিয়ে ফেলল মাহতিম। মেহনুরের কানের পাশে যে হাতটা ভর রেখেছিল, সেই হাতটা 5 আঙ্গুলে বালিশ খামচে ধরল। বুকের ভেতর হৃদযন্ত্রটা উচ্চমাত্রায় ধড়ফড় করতে লাগলো, সারাদেহে বেগতিক হারে রক্ত ছুটতেছিল। আবারও সেই তুফান, আবারও সেই ঝড়, বারবার সেই আকস্মিক টাইফুনে মাহতিমের ভেতরটা লণ্ডভণ্ড হচ্ছিল। মেহনুর তখন হাতের উল্টো পিঠের সমস্ত জায়গায় একটু একটু করে স্পর্শ চালিয়ে যাচ্ছিল। নিজের অজান্তে সেই হাতটাকে নিজের অধিকার হিসেবে ফলাও করছিল। আর 1 মিনিট এই কার্যক্রম চলতে থাকলে আউট অফ মাইন্ড হয়ে যাবে মাহতিম। সাক্ষাৎ আগুনের সামনে বসে আছে সে। আর একটু বাড়াবাড়ি হলে নিজেকে সে পুরোপুরি হারিয়ে ফেলবে। এই দৃশ্য যদি রেকর্ড করে দেখানো যেত, তাহলে এই মেয়ে বোধহয় গলায় ফাঁস দিয়ে দম ত্যাগ করত। মাহতিম চটজলদি ওর হাত ছেড়ে দেয়, এক প্রকার ঝটকা মেরে হাত ছাড়িয়ে নেয়। পকেট থেকে তাড়াতাড়ি ফোন করতে যেয়ে ভুলবশত পকেট থেকে কিছু ফেলে দেয়। কিন্তু তীব্র উৎকণ্ঠায় জর্জরিত হয়ে সেদিকে তাকানো বলেই যায়। কানে ফোন লাগিয়ে যতটা সম্ভব স্বাভাবিক হওয়ার চেষ্টায় নিজের সুরকে তর্জমা করে। ওপাশ থেকে ফোন রিসিভ হলে মেয়েলি সুরটা কৌতূহল কণ্ঠে বলে ওঠে, ভাইয়া তুমি লাইট নিভিয়েছ কেন? ওর রুমে লাইট নিভিয়ে কি করছো? প্লিজ তাড়াতাড়ি জবাব দাও ভাই। আই নিড অ্যাকুরেট আনসার। মাহতিম এমন প্রশ্ন শুনে খেপাটে ভঙ্গিতে চিবিয়ে বলল, তোর গালে কাটায় কাটায় 4টা থাপ্পড় মারা দরকার। মারটা পরে দিচ্ছি। আগে দেখ বাইরে কেউ আছে কিনা, ভালো মতো দেখবি। একটা কাক পক্ষীও যেন বাইরে ঢু না মারে।
নীতি চটপট ডানে ও বামে মুখ দেখল, একটু সামনে বারান্দার রেলিং ধরে নিচের দিকেও দেখল, কোথাও কেউ নেই। এবার তাহলে শান্তি। ফোনের ওপাশে আশ্বস্ত সুরে জবাব পাঠালো, ডানে বাই, উপর নিচে কোথাও কেউ নেই ব্রো, তুমি জলদি রুম থেকে বেরিয়ে আসো। কয়েক সেকেন্ডের ভেতর মাহতিন নিঃশব্দে দরজা খুলে বাইরে বের হলো। নিজেও একবার সতর্ক দৃষ্টিতে আশেপাশে দেখে নিল, তারপর নীতির দিকে ইশারা করে চুপচাপ সিঁড়ি ধরে নেমে গেল। মাহতিন নিজের রুমের দিকে চলে গেলে তাড়াতাড়ি কৌতূহল কমানোর জন্য মেহনুরের রুমে লাইট জ্বালালো নীতি। সবকিছু স্বাভাবিক অবস্থায় দেখে চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস ছাড়ল, যেন বুকের উপর থেকে এক টন বোঝা নেমে গেল। স্বস্তির নিঃশ্বাসে দরজা চাপিয়ে মেহনুরের কাছে এসে জ্বর চেক করল। জ্বর কিছুটা কম অনুভূত হলেও মাহতিন কেন লাইট বন্ধ করল, সেই উত্তর পেল না এখনো। তাহলে কি করলো এতক্ষণ? দুপুরের তেজি সূর্যটা মধ্য গগনে অবস্থান করছে। মাঠ, উঠোন, আঙিনা গরমের দাপটে খা খা করে উঠছে। দূরের কোনো গাছে বসে বউ কথা কও পাখিটা ছন্দ কাটছে। মাঝে মাঝে যেটুকু হাওয়া বাড়ির মধ্যে ঢুকছে সেটাও গরমের হালকা হয়ে তেজ বাড়িয়ে দিচ্ছে। মেহনুর স্ফীত ভঙ্গিতে চোখের পল্লব খুলতেই দুপুরের প্রহরটা অনুমান করল। এত বেলা পর্যন্ত কতদিন পর ঘুমালো জানা নেই ওর। মাথাটা দুহাতে চেপে শোয়া থেকে উঠে বসল। কিছু সময় স্থির থেকে তারপর কাঁথা সরিয়ে ফ্লোরে পা রাখল। এখনো শরীরে দুর্বলতা কাজ করছে। জ্বরের প্রকোপ এখনো অনুভব হচ্ছে, তবে সেটা পূর্বের তুলনায় অনেকটা কম। ফ্লোরে পা দুটো রেখে যেই উঠতে নিবে হঠাৎ একটা জিনিসের দিকে দৃষ্টি পড়ল। কপাল কুঁচকে বস্তুয়ার দিকে তাকিয়ে থাকতেই পাশের টেবিলের ধরে নিচে ঝুঁকল। হাতে সেটা তুলে দেখল একটা ডিজিটাল সিস্টেমের ঘড়ি। মেহনুরে ধীরগতিতে উঠে দাঁড়ালো, ভ্রু দুটো এখনো আগের মতোই কুঁচকানো। ঘড়িটা কালো, স্ক্রিনটা বর্গাকার। দুই পাশে কোনো বাটন না পেয়ে স্ক্রিনের উপর আঙ্গুল ট্যাপ করল। অমনিই লাল বাতি জ্বলে প্রথমে সময় শো করল। এরপর স্ক্রিনটা হুবহু মোবাইলের মতো হয়ে গেল। স্ক্রিনের ওয়ালপেপার দেখে বিস্ময় হা হয়ে গেল মেহনুর। ইংরেজিতে ইটালিক অক্ষরে লেখা ছিল এম আনসারি। নামটার সারনেম দেখে বুঝে গেল ঘড়িটার মালিক মাহতিন। কিন্তু এই বস্তু ঘরে কি করে এলো সেটা ভাবতেই মাথায় হাত দিয়ে বিমূঢ় হয়ে গেল। তার মানে মাহতিন এখানে এসেছিল? এই রুমে, এই জায়গায় ওই অসভ্য বেহায়া লোকটা আবার এসেছিল? প্রচণ্ড রাগে ঠোঁট শক্ত করে ভেজানো দরজার দিকে ছুঁড়ে মারল ঘড়িটা। কাঠের দরজায় বিকট শব্দ তুলে ফ্লোরে যেয়ে পড়ল সেটা। মেহনুর ক্রুদ্ধ ভঙ্গিতে শরীরের সব দুর্বলতা ভুলে চুল পেঁচিয়ে খোপা করতে লাগলো। এক্ষুনি দাদাভাইকে ডেকে শায়েস্তা করা প্রয়োজন। বেহায়া লোক কোথাকার, লজ্জা নেই, শরম নেই, বিনা অনুমতিতে রুমে ঢুকে কাহিনী করছে। একে তো বাঁশ দিয়ে তক্তা বানানো উচিত। দানবের মতো বড় শরীর বানিয়েছে, পেশি বানিয়েছে শক্ত। ইনোসেন্ট একটা অ্যাটিটিউড দেখিয়ে সবখানে দাপট দেখাচ্ছে, অথচ লজ্জা নেই একটুও। ঠাস করে চর মেরে ইজ্জতের ফালুদা করা উচিত এই লোকটার। অসভ্য, অভদ্র কোথাকার। কে বলবে ডিসেন্ট ফ্যামিলি থেকে বিলং করে? প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে নিজের চারপাশ ভুলে দরজার বাইরে পা রাখল মেহনুর। এই সময়টায় সৌভিকরা গাছতলায় বসে আড্ডা মারে। নীতিরা সেখানে পেয়ারা খেতে থাকে। বুবুরা গোসলের জন্য লাইন ধরতে থাকে, আর মা, বড় মা, ছোট মা মিলে রান্নার কাজে থাকে। দাদাভাই নিশ্চয়ই এখন পড়ার কক্ষে বই নিয়ে বসে আছে। মার্জাও এখন রুমের মধ্যে শুয়ে থাকবে। আর ওই অসভ্য বদপুরুষ ইতর লোকটা ফোনের ভেতর ঘুটুর ঘুটুর করবে। সব তথ্যই মেহনুর মাহদির মাধ্যমে জেনে ফেলেছে। মেহনুর দাদাভাইয়ের কাছে বিচার দেওয়ার জন্য দুহাতে শাড়ি ধরে সিঁড়ি দিয়ে নামে এবং একদৌড় দিয়ে পড়ার কক্ষে ঢুকে পড়ে। বিশাল বড় চারকোনা কক্ষটা বইয়ের রাজ্য হিসেবে বানানো হয়েছে। হান্নান শেখের সব সাহিত্য রস এখন থেকেই আস্বাদিত হয়। কক্ষের ঠিক বাম পাশে চারটা বিশাল বড় শেলফ, ডান পাশে দুইটা কাঠের আলমারি রাখা। মাঝখানে একটা গোল টেবিল সাজানো, সেই সঙ্গে চারটা চেয়ার রাখা।
বাম পাশের শেলফের ওখান থেকে খুটখুট শব্দ হচ্ছিল তখন। দাদাভাই সম্ভবত বই নামাচ্ছে পড়ার জন্য। মেহনুর সেখানে এগিয়ে গিয়ে একটার পর একটা শেলফ পেরুতেই রাগত সুরে বলছিল, দাদা ভাই, আমি লজ্জার মাথা খেয়ে আজ বাধ্য হয়ে কিছু বলতে এসেছি। আমি কখনো চাইনি তোমার কোনো অপমান হোক, কিন্তু তোমার যেই বন্ধুর মেয়ে এখানে এসেছে তার বড় ছেলেটা খুবই জঘন্য কাজ করেছে। আমি এসব একদমই সহ্য করতে পারি না দাদা ভাই। ওই লোকটার নাম সম্ভবত মাহতিম। লোকটা যা কাজ করেছে আমি এগুলো নিতে পারি না। তুমি তো জানো আমি তোমার কাছে কিছুই লুকাইনি, আজও লুকাবো না। সেদিন সবাই লিয়াকত কাকার বাড়িতে যখন গেল তখন ওই লোক ইচ্ছে করে আমার রুমে এসেছিল। আমি গোসল করে শাড়ি পরছিলাম আর ওই লোক তখন বিদ্যুৎপৃষ্ঠের মতো চমকে গিয়ে প্রথম শেলফের কাছে দৃষ্টি আটকে গেল। মেহনুরের ঠোঁট তখন শব্দটা বলার জন্য খুলেছিল, সেটা ওভাবেই অটল হয়ে গেল আর স্বাভাবিকভাবে বন্ধ হলো না। চোখের সামনে এমন ব্যক্তিকে দেখে হতভম্ব হয়ে বাকবিতণ্ডা হারিয়ে ফেলল, চোখের পলকও যেন পড়ল না। উজ্জ্বল বর্ণের গাটা উপর ডার্ক ব্লু কালারের টি শার্টে ঢাকা, ট্রাউজারটা সাদাটে রঙের অনেকটা। টি শার্টের হাতা যেন ফেটে যাচ্ছে বাইসেপস মাসলগুলোর জন্য। অমন পেশিবহুল বাহু দেখে ভয় পেল মেহনুর। বাঘের মতো এক থাবার হাত ওগুলো। ওই হাতে যদি একটা চটকানা কেউ খায়, নির্ঘাত ওমাগো বলে দুদিন অজ্ঞান থাকবে। বা ভ্রুটা তীক্ষ্ণভাবে উঁচু করে তোলা, যেন দৃষ্টি দিয়ে গোগ্রাসে খেয়ে ফেলবে। ঠোঁট দুটো শক্ত করে রাখা, যেন বাকিটুকু আর ভাবতে চাইল না মেহনুর। চিন্তার চাকা বন্ধ করে চুপচাপ পিছাতে লাগলো। অনবরত ঢোক গিলতে গিলতে ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছিল। তার হাতে থাকা শার্লক হোমসের বইটা যেন ধারালো যন্ত্রের মতো লাগছিল। কিন্তু মেহনুর পিছনে না তাকিয়ে পিছিয়ে যাওয়ার জন্য একটুও বুঝতে পারেনি সে 4 নাম্বার শেলফের সাথে ধাক্কা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। মাহতিম ওর ভীতু চেহারা দেখতেই হঠাৎ শেলফটার দিকে নজর পড়ল। কিন্তু বাধা দেওয়ার আগেই যা হওয়ার সেটা ঘটে গেল। সেই সঙ্গে বাড়তি কাহিনী সূক্ষ্ম ঘটনা হিসেবে যুক্ত হলো, যেটা মাহতিম খেয়াল করেনি। মেহনুর অস্ফুট শব্দে ব্যথার সুরে শিউরে উঠতেই তৎক্ষণাৎ চোখ কুঁচকে ঠোঁট কামড়ে ফেলল। মাথাও নুয়ে ফেলল সাথে সাথে। মাহতিম ওর দিকে এগুলো ঠিকই, অথচ মেহনুর ওর আগমন দেখে আর পিছালো না। মাহতিম একদম ওর সামনে এসে দাঁড়ালো, শার্লক হোমসের বইটা মেহনুরের ঠিক মাথার উপরে থাকা তাকটার ফাঁকে ঢুকিয়ে বলল, আমাকে দেখে ভয় পাওয়ার কিছুই ছিল না। আমি তোমাকে কিছুই করিনি। অকারণে মনের মধ্যে ভয় ঢুকিয়ে রেখেছ। আমি অতটা অসভ্য নই যতটা তুমি নানার কাছে বিচার দিতে এসেছ। মাথা উঠিয়ে উপরের দিকে তাকালো মেহনুর। সামনে দাঁড়ানো দানবীয় মানুষটার মুখটার দিকে দৃষ্টিপাত করার চেষ্টা ছিল। মাহতিম বইটা তাকের ভেতরে ঠেলে দিয়ে মেহনুরের দিকে তাকালো। আর তখনই আবিষ্কার করলো মেহনুরের গাল বেয়ে অসংখ্য অশ্রুফোঁটা দেদারসে গড়িয়ে পড়ছে। ঠোঁট কামড়ে কিছু হজম করার চেষ্টা চলছে। চেহারার উপর যন্ত্রণার ছাপ লেপ্টে গেছে, যেটা কয়েক সেকেন্ড আগেও ছিল না। প্রচণ্ড অবাক হয়ে ওর দিকে প্রশ্ন ছুড়ল মাহতিম, তুমি কাঁদছো কেন? পিঠে কি বেশি ব্যথা পেয়েছ? মেহনুর উত্তর না দিয়ে চোখ আরো তীব্র রূপে কুঁচকে ফেলল। শেলফের ধাক্কা খেয়ে পিঠ এত ব্যথা হবার কথা না। ব্যাপারটা কেমন সোজা ঠেকল না। মাহতিম ব্যাপারটা তলিয়ে দেখতেই আপাদমস্তক যেই তাকালো, সাথে সাথে বিস্ফোরণ চাহনিতে চেঁচিয়ে উঠল, ওই রক্ত কিসের? ওখান থেকে হাত সরাও। চেঁচানো কণ্ঠ শুনে এক দফা শিউরে উঠল মেহনুর। চোখ খুলে মাহতিমের দিকে তাকালো। চোখাচোখি হতেই থরথর করে কাঁপতে থাকা হাতটা কোমরের ডান পাশ থেকে সরাতে লাগলো। কাঁচা হলুদ রঙের শাড়ি পরোয়া মেহনুর আঁচলের নিচ থেকে হাত বের করে সামনে ধরতেই মাহতিমের দৃষ্টি স্তব্ধ হয়ে গেল। ওর হাত টেনে দেখতেই বাকরুদ্ধ ভঙ্গিতে মাহতিম সঙ্গে সঙ্গে ওর কোমরে হাত রাখল। জীবনে এই প্রথম দেহের উপর অনাকাঙ্ক্ষিত ব্যক্তির স্পর্শ পেয়ে সমস্ত গা শুদ্ধ কেঁপে উঠল মেহনুর।
মাটির সুগভীর পথে নিজেকে কবর দিতে ইচ্ছে করছিল ওর। তীব্র আক্ষেপে আক্রান্ত হয়ে চোখ বন্ধ করে কেঁদে ফেলল। হাতে ভেজা ভেজা সিক্ত অবস্থা অনুভব করতেই মাহতিমের দৃষ্টি স্থির হয়ে গেল। গলগল করে রক্তের স্রোতে যেন হাত লেপটে যাচ্ছিল। মেহনুরের কোমর থেকে গলগল করে রক্ত বেরুচ্ছে। কাঁচা হলুদ রঙের শাড়িটা রক্তের কারণে ভিজে যাচ্ছে। ওর কোমরে হাত দিয়ে স্তব্ধ হয়ে গেছে মাহতিম। হতভম্ব দৃষ্টিতে নির্বাক হয়ে মেহনুরের ব্যথাগ্রস্ত মুখের দিকে তাকিয়ে আছে। মেহনুরের চোখ থেকে ঝোড়ো ঝোড়ো করে অশ্রু গড়িয়ে নিচে পড়ছে। প্রচণ্ড যন্ত্রণায় নিচের ঠোঁট কামড়ে ফুপিয়ে কাঁদছে ও। মাহতিম ওর কোমর থেকে ধীরে ধীরে হাত সরিয়ে ফেলল। চোখের সামনে রক্ত মাখা হাতটার দিকে এক পলক দৃষ্টি দিতেই তৎক্ষণাৎ বুকটা মোচড়ে আসে ওর। শরীর যেন অদ্ভুত ভাবে শিরশির করে উঠল। নিজের ভেতরে যে ঝড়টা ফের শুরু হয়েছে সেটা বুঝতে দিল না একটুও। চোখ দুটো নির্বাক হয়ে গেলেও দৃষ্টি শুধু ক্ষত জায়গাটার দিকে স্থির ছিল। কাঠ কাঠ গলায় ঢোক গিলে কাঁচা হলুদ রঙের শাড়িটা পেটের কাছ থেকে সরিয়ে কাঁধে তুলে দিল মাহতিম। হঠাৎ পেটের উপর থেকে শাড়ির আবরণ উঠে গেলে চমকে যায় মেহনুর। অশ্রুতে টলটল করা চোখ দুটো তখন আতঙ্কগ্রস্তে লিপ্ত। জোরে জোরে অনবরত নিঃশ্বাস নিতেই নির্বোধের মতো আবার পালাতে গেল। কিন্তু গাধার মতো আবারও পিছাতে গিয়ে একই জায়গায় একইভাবে তারকাটা ঢুকে বিদ্ধ হলো কোমর। ক্ষত জায়গায় হাত চেপে বুবু বলে চিৎকার দিতেই দুই ঠোঁট শক্ত করে কুঁচকে ফেলল মেহনুর। এমন কাণ্ডে আশ্চর্য হতে গিয়ে প্রতিক্রিয়াহীন হয়ে গেছে মাহতিম। বিস্ফোরণ চাহনিতে কয়েক সেকেন্ড ওভাবেই তাকিয়ে থাকলে চেঁচিয়ে এক ধমক লাগায়। ধুকপুক ধুকপুক করছে এমন আকস্মিক কাণ্ডের জন্য। কি করলো ও? কেন আবার পালাতে চেয়েছিল? কি জন্য এই কাজ করলো? কি প্রয়োজন ছিল? মাহতিম গমগম মুখে ট্রাউজারের বাম পকেট থেকে রুমাল বের করলো। দ্রুত নিজের রক্তমাখা হাতটা রুমালে মুছতেই হঠাৎ ওর দৃষ্টি মেহনুরের পেছনে থাকা পুরনো শেলফটার দিকে আটকালো। কাঠটা ঘুনে খাওয়ার জন্য একটা তারকাটা বের হয়ে গেছে। মেহনুর যখন ভয় পেয়ে পিছাতে গেল তখনই কোমরের ডান পাশে ওই তারাকাটা ঢুকে গভীরভাবে কেটে যায়। মেহনুরের অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছিল। মাহতিম এগুতে গেলেই মেহনুর ভয়ে ছটফট করে পিছানোর জন্য চেষ্টা করে, কিন্তু ব্যথার জন্য এক পা ঠিকমতো ফেলতে পারে না সে। এক পর্যায়ে মাহতিম আর সহ্য করতে না পেরে মেহনুরের হাতটা ধরে নিজের দিকে টান মারে। আকস্মিক এমন কাণ্ড দেখে মেহনুর ব্যালেন্স বিগড়ে ফেলে, কিন্তু তখনই ওর দুহাঁটুর নিচে এক হাত এবং ঘাড়ের নিচে অন্য হাত ঢুকিয়ে একেবারে কোলে তুলে ফেলে মাহতিম। মেহনুরের মাথাটা মাহতিমের বুকে এসে ঠেকলে ছাড় পাওয়ার জন্য মেহনুর ছুটাছুটি করতে থাকে। কিন্তু আর পালাবার পথ থাকে না মেহনুরের জন্য। একদিকে শক্ত বাহুর মধ্যে আবদ্ধ করে ফেলেছে মাহতিম, অন্যদিকে কোমরের কাছে বীভৎস যন্ত্রণায় শরীর যেন নিংড়ে আসছে ওর। জ্বরের দুর্বলতা, ক্ষত জায়গার যন্ত্রণা, প্রচণ্ড ভয়ের প্রবলতায় চারপাশ যেন অন্ধকার দেখছে মেহনুর। মাহতিমের বামহাতের পেশিতে মাথা ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলেছে ও। মাহতিম ওই অবস্থা দেখে আর দেরি না করে দ্রুত নিজে রুমে নিয়ে আসলো। বাড়িতে কেউ ছিল না তখন, সবাই আম কাঁঠালের জাকজমক দেখতে 15 মিনিটের দূরত্বে একটা গ্রাম্য বাগানে গিয়েছিল। মাহতিম বড় বড় পা ফেলে তাড়াতাড়ি বিছানায় এনে লম্বা করে শুইয়ে দিল। রক্তের কারণে মেহনুরের হাঁটু পর্যন্ত লম্বাটে হয়ে ভিজে গিয়েছিল। মাহতিম ওই মুহূর্তে হাতের কাছে কোনো ফার্স্ট এড বক্স না পেয়ে নিজের লাগেজ থেকে হেক্সিসল বের করল। কোনো তুলা জোগাড় করতে না পেরে লাগেজের পকেট থেকে এক্সট্রা রুমাল বের করল। রুমালটায় হেক্সিসল ঢেলে মেহনুরের কাছে এসে বিছানায় উঠে বসল। আবারও শাড়ি উঠাতে হাত বাড়ালে মেহনুর কান্নারত অবস্থায় শক্ত কণ্ঠে বলল, বুবুকে ডাকুন। আপনি এই কাজ করবেন না। বুবু কলপারেই আছে। বুবুকে ছাড়া আমি কারো কাছে ওই ওষুধ লাগাবো না। বুবুকে ডাকুন প্লিজ। মেহনুর কান্নায় আছড়ে পড়লেও সংযত গলায় আকুতি মিনতি করছিল। মাহতিম চুপ করে ভাবছিল, এখন যদি সানাজকে ডাকতে যায় তাহলে উটকো ঝামেলার পাশাপাশি 101টা জবাবদিহিও করতে হবে।
এদিকে রক্তের কারণে বিছানাও রক্তাক্ত হয়ে যাচ্ছে। মাহতিম সবটা চিন্তা করতেই ভ্রু কুঁচকে ক্রুদ্ধ সুরে বলল, তোমার কাছ থেকে পারমিশন নেওয়াটা প্রয়োজন মনে করি না। এখানে তোমার পেট দেখে লুচ্চামি করার জন্য বসিনি। জায়গাটা ডিপলি কেটেছে দেখেই বাধ্য হয়ে রক্ত মুছতে এসেছি। বেশি বাড়াবাড়ি করলে কাল রাতে কি কি করেছো সব যে নানার কাছে ভাইরাল করে দেব। মুখে তালা লাগাও। মাহতিমের ক্যাটক্যাট জবাব শুনে আর কথা বলতে পারল না মেহনুর। আশ্চর্য হয়ে মাহতিমের দিকে তাকিয়ে রইল। কাল রাতে জ্বরের ঘোরে কি করেছিল? কি করার কথা মাহতিম ইঙ্গিত দিয়ে বুঝাচ্ছে। এই অসভ্য লোক তাহলে সুযোগ লুফে কিছু করে গেছে। মাথাটা যেন ভো ভো করে ঘুরছে কথাটা শুনে। মেহনুর হতভম্ব হয়ে চুপসে গেলে আর বসে না থেকে চট করে পেটের উপর থেকে শাড়ি সরিয়ে ফেলে মাহতিম। লাল ব্লাউজ এবং পেডিকোটের জন্য পেটের তেমন অংশ তখন দেখা না গেলেও রক্ত মুছার জন্য ডানপাশের কিছু জায়গা উন্মুক্ত করল মাহতিম। ব্লাউজ কিছুটা উপরে এবং পেডিকোটটা কিছুটা নিচে নামিয়ে রুমাল দিয়ে অতি সাবধানে ক্ষতটা মুছতে লাগলো। মাহতিমের আলতো হাতের পরশে দাঁতে দাঁত লাগিয়ে শক্ত হয়ে রইল মেহনুর। ক্ষতটা জ্বলার পাশাপাশি সমস্ত শরীরে যেন সুইয়ের মতো কাটা ফুটছিল। বরফের মতো হিমভাব অনুভূত হচ্ছিল প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। চোখের বন্ধ করে খিঁচ মেরে ব্যথা সহ্য করার যুদ্ধ করছিল সে। অনেকক্ষণ টাইম নিয়ে মাহতিম রক্তসহ ক্ষত সাফ করে ফেলে। 4 ইঞ্চির মতো লম্বাভাবে কেটেছে জায়গাটা, ফুলে একদম লাল হয়ে উঠেছে। রুমালটা রক্তে শেষ হলেও মাহতিমের হাতে ভালোই রক্ত লেগেছে। ক্ষত থেকে দৃষ্টি তুলে মেহনুরের মুখের দিকে তাকায় মাহতিম। দুচোখের কার্নিশ থেকে এখনো টপটপ করে অশ্রু পড়ছে ওর। মাহতিমের ইচ্ছে করল মুখটা ধরে চোখ দুটো মুছে দিতে, কিন্তু মনের উপর পাথর ফেলে দৃষ্টি সরিয়ে সেখান থেকে উঠে পড়ে নীতির রুম থেকে চটপট গজ কাপড় এনে আবার মেহনুরের কাছে এসে বসে। এসব কাজের মধ্যে একবারের জন্যও মাহতিমের দিকে তাকায় না মেহনুর। চোখ বন্ধ করে সেই মুখ ঘুরিয়ে রেখেছে, শেষ পর্যন্ত আর ওর দিকে মুখ ফিরিয়ে তাকায়নি। ব্যান্ডেজের কাপড় নিয়ে প্রচণ্ড ইতস্তত বোধ করছে মাহতিম। ব্যান্ডেজ পেঁচাতে গেলে সত্যিই পেটের চারপাশে হাত লাগার সম্ভাবনা আছে। এমতাবস্থায় মেহনুরের দিকে শান্ত দৃষ্টি ফেলে সরল কণ্ঠে বলল মাহতিম, এই মুহূর্তে ব্যান্ডেজ না করলে তোমার ইনফেকশন হবে। কি করব আমি? তুমি তো অন্য জায়গায় টাচ করতে দিবে না। তুমি কি চাও আমি শানাজকে ডেকে তোমার বোকামির জন্য কৈফিয়ত দিই? শানাজ সম্ভবত গোসলে ঢুকে গেছে। বাকি রইল তোমার 2 বোন। দুজনের মধ্যে সবার মেবি ব্লাড ফোবিয়া আছে। নিজের কাটা আঙ্গুলটা পর্যন্ত শানাজকে দিয়ে ব্যান্ডেজ করিয়েছে। বাট সুরাইয়াকে আমি ডাকতে পারবো না, সরি। তুমি চাইলে অপেক্ষা করতে পারো, কিন্তু এতে তোমারই ক্ষতি হবে। যতক্ষণ বাতাস লাগবে ততক্ষণ ওই ক্ষতটা জ্বলতে থাকবে। কি করব আমি? আমাকে ব্যান্ডেজ করতে দিবে নাকি ওভাবেই ব্যথা নিয়ে কাঁদতে থাকবে? মাহতিমের সোজাসাপটা উত্তর শুনে চোখ খুলে মুখ ফিরিয়ে তাকায় মেহনুর। কান্নায় চোখ দুটো ফুলে লাল হয়ে আছে ওর। মাহতিম সেদিকে দৃষ্টি দিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আমাকে দেখে ওরকম রিয়েকশন দেওয়ার প্রয়োজন ছিল না। আমি নিশ্চয়ই তোমাদের বাড়িতে অতিথি হয়ে নোংরামি করতাম না, কিন্তু তুমি আজ যা করলে এতে নিজেরই ক্ষতি করলে। এখন বলো আমার কি করা উচিত? ব্যান্ডেজ করতে দিবে নাকি করানোর জন্য মানুষ ডাকবো? মাহতিমের কথা শুনে মেহনুর আবার চোখ বন্ধ করল। জোরে একটা নিঃশ্বাস নিয়ে সেটা ধীরে ধীরে ছেড়ে দিল। কয়েক সেকেন্ডের মধ্যে শক্ত কণ্ঠে বলল, রাতে যেহেতু সব কাহিনী ঘটিয়েই ফেলেছেন, সেখানে এমন ঢং করার মানে কি? আপনি তো আমার কোনো কিছুই দেখা বাদ রাখেননি। এখন তাহলে বুঝরু কি তামাশা করছেন কি জন্য? মাহতিম ওর কথার ধরন শুনে সরু চোখে তাকালো। মেহনুরের স্টাইলেই শক্ত ভঙ্গিতে জবাব দিল, ওহ তাই? তাহলে ইনডাইরেক্ট আমাকে অনুমতি দেওয়া হচ্ছে? মাহতিম প্রশ্ন ছুড়ে আর পাল্টা উত্তরের জন্য অপেক্ষা করল না। ব্যান্ডেজ নিয়ে খুব সাবধানে ক্ষতের মুখে কাপড় চাপা দিতে লাগল। নিজের চোখ ও মনকে শক্ত রাখার জন্য কঠোর অবস্থা ধারণ করল।
কাজ শেষে ফ্লোরে পা রেখে মেহনুরকে কোলে তুলে নিল। আশেপাশে সব দিক চেক দিয়ে দ্রুত মেহনুরের রুমের দিকে পা চালাতে লাগলো মাহতিম। ওকে রুমে এনে ওর বিছানার আস্তে করে শুইয়ে দিল। যাওয়ার জন্য পা ঘুরিয়ে চলে যেতেই হঠাৎ পা থমকে মাথা ঘুরিয়ে মেহনুরের দিকে তাকিয়ে বলল, কাল রাতে কিছুই হয়নি। হলে নিজেই টের পেতে। আমি শুধু চেক করতে এসেছিলাম জ্বরের টেম্পারেচার কেমন। দ্যাটস ইট, এর বেশি আমি কিছুই করিনি। আশা করব মিস আন্ডারস্ট্যান্ডিংটা দূর হবে। আর ব্লাউজ যেভাবে বড় পরো, আমি কেন, সানাজও তোমার পেট দেখতে পাবে না। আমি ওই ক্ষতটা ছাড়া আর কিছু দেখিনি। ট্রাই টু লেস ইউর ইগো, ইট ডাজেন্ট ম্যাচ ফর ইউর অ্যাজ। মাহতিম যেভাবে ঠান্ডা মেজাজে রুমে এসেছিল সেভাবেই রুম থেকে বেরিয়ে গেল। শুধু মেহনুরের দৃষ্টি যেন শূন্য দরজার দিকে স্থির হয়ে রইল। কিছুক্ষণ পর জানালার বাইরে দৃষ্টি দিয়ে নীলাভ আকাশের তেজপূর্ণ সূর্যটা দেখতে লাগলো মেহনুর। এই লোকটার মতো এত অসভ্য জাতের পুরুষ মেহনুর আর দেখেনি। নিজেই অভদ্রের মতো রুমে ঢুকে অনুমতি না নিয়ে জ্বর দেখতে আসে, আবার সভ্যশিষ্টের মতো নিজেকে বেটার পার্সোনালিটির জেন্টেলম্যান বলে দাবি করে। কেমন বদমাশ ধরনের লোক হলে এমন দুমুখ কথা বলে? ভবিষ্যতে কেউ দুমুখ মানুষের কথা তুললে এটার জন্য মাহতিম আনসারি যেন জ্বলন্ত প্রমাণ হবে। রুমে এসে হাঁফ ছেড়ে বাঁচল মাহতিম। কিন্তু হাত দুটো পরিষ্কার করা দরকার। কলপারে এখন মেয়েরা আছে, সেখানে গিয়ে যদি হাত ধুতে যায় সবাই মেহনুরের ব্যাপারটার সাথে কানেক্ট করে দিবে। রিস্ক নেওয়ার মানেই হয় না। রক্ত শুকিয়ে গেছে এখন, আর ভেজা ভাব নেই হাতে। মাহতিম বিছানার উপর থেকে ফোন নিয়ে সৌভিককে কল দেয়। কিছুটা শক্ত ভঙ্গিতে তীব্র উৎকণ্ঠায় বলে ওঠে, তুই কোথায় আছিস? বাজারে না বাইরে? সৌভিক পেয়ারায় এক কামড় দিতে যেয়ে থেমে গেল। কিছুটা কৌতূহল হয়ে সন্দেহজনক কণ্ঠে বলল, তোর গলার টোন এমন শোনাচ্ছে কেন? কিছু হয়েছে? মাহতিম খানিকটা উদ্বিগ্ন হয়ে গেলেও নিজেকে যথাযথভাবে সংযত করে স্বাভাবিক কণ্ঠে বলল, আমার ভয়েস টোন কি তোর গানের মতো লাগে? এটা কেমন প্রশ্ন সৌভিক? তুই কি এখন ক্ল্যারিফিকেশন চাইবি না আনসারটা ফটাফট দিবি? সৌভিক কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল, তবুও শান্ত ভঙ্গিতে জবাব দিল, দোস্ত বাড়ির পেছনে আছি, পেয়ারা গাছের নিচে। খাবি একটা? নিয়ে আসি। লবণ মরিচ দিয়ে হেব্বি টেস্ট লাগছে, পুরাই টাটকা ফিলিং। মাহতিম ওর কথা শুনে প্রচণ্ড ক্ষেপে গিয়ে চেঁচিয়ে বলল, ফিলিংয়ের বাচ্চা, তোর ফিলিংয়ের টুট করতে জাস্ট 2 মিনিটের ব্যাপার। আজাইরা প্যাচাল না পেরে আমার জন্য এক মগ পানি নিয়ে আয়। তাড়াতাড়ি ব্যবস্থা কর। সৌভিক প্রথমে কথার মানে বুঝল না, পরক্ষণে কি যেন ভেবে দুপাটির দাঁত বের করে হাসি দিয়ে বলল, পেট মোচড় মারছে বললেই পারতা মিয়া। বুঝছি তো মেয়েরা গোসল করতে গেছে দেখে চিপা জায়গায় কাজ সারতে চাইছো। থাক ফিকার নট, আমি এক্কেবারে 2 মগের ব্যবস্থা করে কলাপাতা আনতেছি। মাহতিম রেগেমেগে বারুদ হয়ে কিছু অশ্রাব্য ভাষা উচ্চারণ করবে অমনেই সিয়ামের কণ্ঠস্বর শুনতে পেল। ফোনটা সম্ভবত লাউড স্পিকারে ছিল, তাই সিয়ামও প্রশ্ন ছুড়ে বলল, কলাপাতা দিয়ে কাজ করতে পারবি? সমস্যা হবে না? মাহতিম আর ধৈর্য রাখতে পারল না। এক ধমক দিয়ে দুটোকে গালিগালাজ করতেই সৌভিক হাসতে হাসতে বলল, আচ্ছা আচ্ছা থামো ভাই, পানি আনতেছি, চিন্তা করিস না আনতেছি। তুই নিচে আয়, আমি নীতিকে দিয়ে পানি আনতে পাঠাইতেছি। সৌভিকের কথা শেষ হতেই টুটটুট শব্দ হতে লাগলো। কান থেকে ফোন নামিয়ে দেখল মাহতিম ফোন কেটে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে মাহতিম চলে আসতেই সবার দৃষ্টি ওর হাতের দিকে আটকে যায়। 2 হাত লালবর্ণে রাঙা এবং ডার্ক ব্লু রঙের টি-শার্টটা পেটের কাছে কালচে হয়ে শুকিয়ে আছে। নীতি বিস্ময়সূচকে চক্ষুতারা বিশাল বড় করে মগ হাতেই প্রশ্ন করল, ভাই তোমার হাতে এগুলো কি? ব্লাড নাকি? মাহতিম একপলক নীতির দিকে তাকিয়ে হাতে পানি ঢালার জন্য ইশারা দেয়। নীতি সতবিত ফিরে পেলেও আহাম্মকের মতো তাকিয়ে থাকে।
মগের পানিতে 2 হাত ধুয়ে নীতির ওড়না টেনে হাত মুছতেই মাহতিম স্বাভাবিক কণ্ঠে বলে, কাহিনীর ব্যাপারে এখন প্রশ্ন করতে আসবি না, পরে জিজ্ঞেস করিস, এখন কথা বলতে ইচ্ছা করছে না। মা আসলে বলবি কাল ভোরের দিকে চলে যাচ্ছি। কথা শেষ হতেই পা ঘুরিয়ে চলে যায় মাহতিম। একটুও পিছু ফিরে তিনটা কৌতূহল দৃষ্টির জন্য দাঁড়ালো না। নীতি খালি মগটা নিয়ে দাঁড়িয়ে থাকতেই অন্যমনস্ক ভঙ্গিতে বলল, ঘাপলা আছে সৌভিক ভাই। মাহতিম ভাইয়ার ব্যাপারে বিরাট ঘাপলা আছে। মাহতিমের যাওয়ার পানে দৃষ্টি রেখে সিয়ামও কৌতূহল গলায় বলে ওঠে, হাতের রক্তগুলা সোজা মনে হইল না। তৌফরে খবর দেওয়া লাগবো। ওই রক্ত। সিয়ামের কথায় দাড়ি বসিয়ে এবার সৌভিক বলে উঠল, হাতে রক্ত লাগছে ভালো কথা, টি শার্টে কিভাবে লাগলো? আপাতত আর কাউকে এই ব্যাপারে বলিস না। তৌফ আসলে শুধু তৌফকে কথাটা বলিস। প্রীতি বা ফারিনকে এ ব্যাপারে ভুলেও বলবি না। বিকেলের সময়টায় ঠান্ডা মুহূর্ত ধারণ করেছে প্রকৃতি। সূর্য এখন তেজ হারিয়ে পশ্চিম আকাশে হেলে পড়েছে। পাখিরা এখন মুক্ত আকাশে উদাস ভঙ্গিতে উড়ে বেড়াচ্ছে। গ্রামের বাতাস যেন দেহমন জুড়িয়ে দিচ্ছে, মনকে করে দিচ্ছে আরো প্রশান্তমনা। গ্রামের সতেজ ভূমির গন্ধে মনের গ্লানি দূর হয়ে যাচ্ছে, সেই সঙ্গে বাতাসের শোষো ধ্বনিতে চারপাশ সম্মোহন হয়ে উঠছে। মেহনুর সারাটা দুপুর পেরিয়ে বিকেলে এসে কিছুটা আরামবোধ করছে। কোমরের যন্ত্রণাটা অনেকখানি কমে গেছে। বাড়িতে সবাই জেনে গেছে মেহনুরের কোমর কাটার ঘটনা, কিন্তু তাও সবাই জেনেছে মিথ্যা বানোয়াট কথা। শানাজ এসেই যখন ব্যান্ডেজ দেখে চিৎকার দিয়ে উঠল, তখনই বাড়ির সবকটা মানুষ এসে চিৎকারের কারণ জানতে চাইল। মেহনুর তখন সবার কাছে মাহতিমের ঘটনা কোনোভাবেই বলতে পারল না। ওই অভদ্র লোকটার অসভ্যতার কথা বলতে গিয়ে বিবেকে বাঁধল ওর। জীবনে প্রথমবারের মতো মেহনুর মিথ্যা হিসেবে বলল রান্নাঘরে যে দরজা আছে, সেই দরজার ছিটকিনি দিয়ে ভুলবশত কেটে গেছে। এরপর থেকেই বিছানায় শুয়ে আছে মেহনুর। গোসল করতে পারেনি দেখে কলপার থেকে হাতমুখ ধোয়ার জন্য সাহস করে বিছানা থেকে উঠে ফ্লোরে 2 পা রেখে দাঁড়াতে গেলে হঠাৎ ব্যথাটা মাথাচাড়া দিয়ে উঠে ওর। চোখ কুচকে সাথে সাথে বিছানায় বসে পড়ে মেহনুর। একা ওঠার সাহস না পেয়ে সাবাকে ডাক দিলে তৎক্ষণাৎ সাবা এসে নিচে নিয়ে যায়। সিঁড়ি দিয়ে নেমে আঙ্গিনার কাছে আসতেই সুরাইয়ার মা শেফালি হঠাৎ কটাক্ষ করে বলেন, তুই নুলা হইছস? সাবারে ছাড়া হাঁটতে পারস না? শেফালি গ্রামের নিচুঘর থেকে এসেছেন এবং এবাড়ির মেজ বউ হওয়ার মতো সৌভাগ্য পেয়েছেন। মেহনুরের মেজ চাচার সাথে প্রেমের নামে নানা ছলচাতুরি করে বিয়ের করেছেন। কিন্তু শেফালি নিতান্তই হিংসুটে, অহংকারী, লোভী এবং তিরিক্ষি মেজাজের মহিলা। বাড়ির 3 বউয়ের মধ্যে যদি সবচেয়ে খারাপ বউয়ের কথা কেউ জিজ্ঞেস করে, তাহলে মানুষ দেদারসে শেফালির দিকে আঙ্গুল তাক করে দেখিয়ে দিবে। শেফালি কিছুদিন যাবৎ দূর সম্পর্কের আত্মীয়কে দেখতে গিয়েছিলেন, আজ দুপুরের দিকে ঠিক ঘণ্টা খানেক আগে মোল্লাবাড়িতে ফিরেছেন। এসেই তিনি মার্জাকে দেখে খুশিতে গদগদ হয়ে ওঠেন। খুশির কারণ একটাই, মার্জা বিরাট পয়সাওয়ালা মানুষ। এমন পরিবারে নিজের মেয়েটাকে যদি ইনিয়ে বিনিয়ে গছিয়ে দিতে পারেন, তাহলে মেয়ে যে রানীর মতোই পায়ের উপর পা তুলে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। বরঞ্চ নিজেও এতে ভালোই সুবিধা ভোগ করতে পারবেন। মেহনুরকে তিনি দুচোখে সহ্য করতে পারেন না। আড়ালে থাকলে চটাস চটাস করে থাপ্পড় মারতেও পিছপা হন না। আজ মেহনুরের প্রতি বিশেষ যত্ন দেখে তিনি রাগ সামলাতে পারলেন না। আঙ্গিনার একপাশে শুকনো মরিচের ডালা রেখে ওর সামনে এসে দাঁড়ালেন। বিরক্ত মুখে কপাল কুঁচকে বললেন, তুই নুলা হয়ে ঘুরে বেড়াচ্ছিস, লজ্জা করে না? বাড়িতে অতিথি দেইখা ঢং মারাচ্ছিস? পোলাগুলার সামনে খাতির চাচ্ছিস? চড়িয়ে গাল ফাটিয়ে দেব বজ্জাত ছেড়ি। যা, একলা যাবি? ওই সাবা ওরে ছাড়। মেহনুর বিষণ্ণ মুখে সাবার দিকে তাকালো। মুখের অবস্থা এমন যে কোনো মুহূর্তে কেঁদে দিবে ও। মেজ মার কোনো কথাই সহ্য করতে পারে না মেহনুর। আজ পর্যন্ত বাড়িতে একটা মানুষও ওকে ছোট করে কথা বলেনি,
কিন্তু মেজো মা একদিনও তাচ্ছিল্য করে খোঁটা দিতে ভুলেননি। ওরা চারবনি শেফালিকে বাঘের মতো ভয় পায়। শেফালি সবার সামনে ভালো আচরণ করলেও আড়ালে যেভাবে মারেন সেই খবর আজও চারবোন ভয়ের কারণে ফাঁস করেনি। সাবা ভীতশঙ্কিত চোখে মাথা নিচু করে ফেললে মেহনুর নিজেই সাবার হাতটা সরিয়ে দেয়। সাবা যদি ওর কারণে মার খায়, সেটা সহ্য করতে পারবে না মেহনুর। ছোট্ট একটা ঢোক গিলে সাবার উদ্দেশ্য বলল, সাবা বুবু, তুমি যাও। আমি যাচ্ছি। তুমি চিন্তা করো না। আমি শুধু হাত মুখ ধুয়েই চলে আসব। মন খারাপ করে সাবা প্রশ্ন করল, একা পারবি? ব্যথা করবে না? এমন কথা শুনে শেফালি বজ্রকণ্ঠের মতো চেঁচিয়ে উঠলেন, পারবো না কেন? এই ছেড়ি কি আঙ্গুল চুষা বাবু? সাবা তুই যাবি? যাবি তুই? শেফালির উত্তেজিত কণ্ঠে ভয়ে কাচুমাচু করে চলে গেল সাবা। মেহনুর নতমুখে কোমরে হাত চেপে ধীরে ধীরে পা ফেলে এগুতে থাকলে শেফালি ওর পথ আটকে দাঁড়ান। কোমর থেকে হাত সরিয়ে শাড়ি উঠিয়ে সাদা ব্যান্ডেজটা দেখেন। এদিকে মাহতিম ও নীতি কথা বলতে বলতে বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন নিচের দিকে নজর পড়লে প্রথমে নীতির দৃষ্টি সেদিকে স্থির হলো। মাহতিম ট্রাউজারের দুইপ কেটে হাত ঢুকিয়ে গম্ভীর মুখে হাঁটছিল, কিন্তু পাশে আর নীতি দেখতে না পেয়ে মুখ ঘুরিয়ে পেছনে তাকালো। নীতি বারান্দা থেকে কেমন থমকানো দৃষ্টিতে কিছু একটা দেখছিল। মাহতিম কৌতূহল মনে ওর দৃষ্টি ধরে নিচে তাকাতেই মেহনুর ও শেফালির কীর্তিকান স্পষ্ট দেখতে পেল। কৌতূহলটা ক্রমান্বয়ে বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেল মাহতিম কপাল কুঁচকে বারান্দার রেলিংয়ের কাছে দ্রুত এগিয়ে গেল। ট্রাউজারের দুই পকেট থেকে হাত বের করে রেলিংয়ের উপর রাখল। শেফালি কোমরটা দেখতেই হঠাৎ ব্যান্ডেজের উপর দোয়াঙ্গুলে এত জোরে টোকা মারলেন, মেহনুর চোখ খিঁচুনি মেরে অস্ফুট শব্দে মাথা নিচু করে ফেলল। দোতলা থেকে এমন দৃশ্য দেখে নীতি ও মাহতিম চরম মাত্রায় অবাক হয়ে গেল। নীতি আশ্চর্য কণ্ঠে চমকিত চাহনিতে বলল, ওকে কিভাবে ব্যথা দিল ভাইয়া? কি খারাপ? ও এমনই হাঁটতে? বাক্যটা শেষ হওয়ার আগেই মাহতিম এক হুঙ্কার দিয়ে উঠল। দোতলা থেকে গলা ফাটিয়ে চেঁচিয়ে বলল, আপনি ওর সাথে এটা কি করলেন? ওকে ব্যথা দিলেন কেন? কি হলো? আই আপনাকে কিছু জিজ্ঞেস করেছি না? ওর ব্যান্ডেজের উপর ব্যথা দিলেন কেন? মাহতিমের চেঁচানো গলা শুনে শেফালি যখন উপরে তাকালো আতঙ্কিত হয়ে গেলেন তিনি। মাহতিম গর্জে উঠেছে যেন এখনই সব লণ্ডভণ্ড করে তাণ্ডব করে দিবে ও। শেফালি অনবরত ঢোক গিলতে থাকলে বারবার রান্নাঘরের দিকে তাকাতে লাগলো। সুজলা আর মাহমুদা সব শুনল কিনা আল্লাহই জানে। মাহতিম ততক্ষণে ধূপাধূপ নিচে এসে দাঁড়িয়েছে। নীতিও একদৌড়ে ভাইয়ের পাশে এসে উপস্থিত। এক এক করে সবাই যে যার রুম থেকে ঘটনাস্থলে এসে জড়ো হতে থাকে। শানাজের সাথে সুজলা, মাহমুদাও এসে হাজির হলো। সবাই যখন প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে মাহতিম ও শেফালির দিকে তাকিয়ে থাকে, তখন হঠাৎ করে নীরবতা উচ্ছিন্ন করে মার্জা এসে প্রশ্ন করল, মাহতিম, তুই চেঁচালে কেন? তুই মেজো ভাবির সাথে জোর গলায় কথা বলছিস? মাহতিম, তোকে কি বলেছি শুনছিস না? মায়ের চেঁচামেচি শুনে বুক ফুলিয়ে লম্বা নিঃশ্বাস নেয় মাহতিম। চোখের দৃষ্টি ভয়াবহ, মুখের অবস্থাও কঠোর। এমনভাবে নিঃশ্বাস নিল, যেন হিংস্রভাবে হামলে পড়ার জন্য পূর্ব প্রস্তুতি সারল। মার্জা উত্তর না পেয়ে এবার মেহনুরের দিকে তাকালো। এতক্ষণ মেহনুর সিক্ত চোখে নতমুখে দাঁড়িয়েছিল, এরই মধ্যে মার্জাকে কিছু বলার সুযোগ না দিয়ে মাহতিম আরেক দফা চেঁচিয়ে উঠল, আপনাকে আমি কি বলেছি শোনেননি? ওর ব্যান্ডেজে ব্যথা দিলেন কেন? কোন সাহসে এই কাজ করলেন? আপনার মেয়ের আঙ্গুল কেটে যদি মোচড়ে দেই, তখন কেমন লাগবে? শেফালি একবার মাহতিমের ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালেন, আরেকবার সুজলা ও মাহমুদার দিকে ভয়ার্ত চোখে তাকালেন। কিন্তু পরিস্থিতি কোনোভাবেই ঠান্ডা অবস্থায় ফিরে আসলো না। শানাজ ব্যাপারটা সামলানোর জন্য নিজের মা সুজলার কানে গিয়ে ঘটনাটা বলল। সুজলা সবটা শুনে কথা বলাই যেন ভুলে গেছেন। তিনি শানাজের দিকে চোয়াল ঝুলিয়ে তাকালে শানাজ অসহায় ভঙ্গিতে হ্যাঁ সূচকে মাথা নাড়ল।
এবার সুজলা দৃষ্টি ফিরিয়ে শেফালির দিকে রাগান্বিত চাহনিতে তাকালেন। শাহনাজকে ইশারা দিয়ে মেহনুরকে হাত মুখ ধোয়াতে নিয়ে যেতে বললেন। এরপর মাহতিমের পাশে এসে শেফালির সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বললেন, তুই মেহনুরকে মেরেছিস? প্রশ্ন শুনেই তোতলাতে থাকে শেফালি। নিজেকে সত্য প্রমাণ করার জন্য বৃথা চালাতে গিয়ে সুজলা ওকে বলিষ্ঠ ভঙ্গিতে থামিয়ে বলে, চুপ কর, আর কোনো মিথ্যা কথা বলতে যাবি না। তুই সাবাকে তাড়িয়ে দিয়েছিস এই কথা অস্বীকার করবি না। আজ আব্বা আসুক, তুই যে কত বড় পাপ করছিস আব্বা আজকে বিচার করুক। আমি তোকে বাঁচাবো না। মাহমুদা, তুই যদি ওকে বাঁচাতে আসিস, তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবো না। তোর মেয়ের সাথে এমন ব্যবহার শুনে আমার গায়ের চামড়া জ্বলে যাচ্ছে। এ বাড়ির সবাই জানে আমি মেহনুরকে নিজের মেয়ের তুলনায় বেশি আদর করি। অথচ তুই আজকে কি অঘটনটা করছিস খেয়াল আছে? তোর কোনো খেয়ালই নাই। আজ আব্বা আসুক খালি, আজকে তোর বিচার হোক। সুজলা হামেশার মতোই ন্যায়পরায়ণ এবং নীতিনিষ্ঠ মহিলা। কোনো অন্যায় যেমন সহ্য করেন না, তেমনি কেউ অপরাধ করলে খুব সহজে মাফ করেন না। তিনি মেহনুরকে সবচেয়ে বেশি আদর করেন এটা মেহনুরের মা মাহমুদাও ভালো করে জানে। এদিকে শেফালি কোনোভাবেই আজ পার পাবে না, এটাও সবাই ভালোমতোই বুঝে গেছে। হান্নান শেখকে ডাকার জন্য খবর পাঠালে তিনি বলে দেন রাতে একটু দেরি করে ফিরবেন। পাশের গ্রামে বিরাট গন্ডগোল লেগেছে, সেটা দেখার জন্য নালিশে বসেছেন। সুজলা আটি গেড়ে উঠোনের চৌকিতে বসে আছেন। যে পর্যন্ত শেফালির বিচার না হবে সেই পর্যন্ত বাড়ির ভেতরে পা দিবেন না তিনি। সন্ধ্যার পর বাড়ির বাইরে বের হওয়াটা অশুভ হলেও আজ সকলেই সুজলাকে ঘিরে দাঁড়িয়ে বা বসে আছেন। মার্জা ও মাহমুদা সুজলার পাশেই চৌকিতে উঠে বসে আছে। আজ এই ঘটনার জেরে বাড়িতে কেমন এলাহিকাণ্ড ঘটবে কে জানে। নীতি, প্রীতি, শামিক, সাবির ও মাহদি তীব্র উৎকণ্ঠায় আঙিনার চৌকিতে বসে আছে। নীতি বাদে চারজন বিষণ্ণ ভাব কাটানোর জন্য মোবাইলে লুডো কিং খেলছে। সৌভিক, তৌফ ও সিয়াম রুক্ষ মুখে বেতের চেয়ারে গোল করে বসে আছে। সবার মধ্যেই থমথমে অবস্থা বিরাজ করছে। নীতি ওদের লুডো খেলা দেখতেই হঠাৎ ওর নিজের ফোনটা ভাইব্রেট হয়ে ওঠে। চমকে গিয়ে মোবাইলের দিকে তাকাতেই মাহতিমের মেসেজ দেখে। মেসেজের লিখা দেখে নীতি এবার সত্যি সত্যিই ঘাবড়ে যায়। রাস্তা ক্লিয়ার, ক্যান আই গো? তাড়াতাড়ি চেক কর। চলবে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরের অংশ পেয়ে যাবেন। ধন্যবাদ।